আজকে লং লাইফ ডায়াগনস্টিক সেন্টার কর্তৃক আয়োজিত যে সেমিনারটির আয়োজন করা হয়েছে তাতে উপস্থিত সুধীবৃন্দ, সব যারা রেজিস্ট্রেশন করেছেন বা রেজিস্ট্রেশন ছাড়া যারা এখানে উপস্থিত হয়েছেন বা যারা পরবর্তীতে শুনবেন, সবাইকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ জসিমউদ্দিন, বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ। আমি এখানে চেম্বার করি। আপনারা জানেন যে আজকের বিষয়টি হলো সন্তানহীনতা শুধু নারীর নয়, পুরুষ বন্ধ্যাত্বের বাস্তব চিত্র। প্রথমত হলো যে আমরা বন্ধ্যাত্ব, সাউন্ড ডিস্টার্ব করে, সাউন্ড কি ঠিক আছে? সাউন্ড হ্যাঁ, আমরা সাধারণত বন্ধ্যাত্ব বলতে এটাই মনে করতাম যে বন্ধ্যাত্বের জন্য বোধহয় নারীরাই দায়ী, কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। আমরা পুরুষদের বন্ধ্যাত্ব নিয়ে কথা বলার আগে আমাদের আসলে একটু বন্ধ্যাত্ব নিয়ে কথা বলে নেওয়া দরকার। প্রথমতই হলো যে বন্ধ্যাত্ব জিনিসটি আসলে কি, বন্ধ্যাত্ব কাকে বলে। কোনো একটি দম্পতি যখন কোনো পদ্ধতি ব্যবহার ছাড়া 1 বছর বা তারও বেশি সময় একসাথে বসবাস করেন, নিয়মিত স্বামী স্ত্রী মেলামেশা করেন, বাচ্চা নেওয়ার চেষ্টা করেন এবং তারপরও যদি বাচ্চা না হয় বা কনসিভ না হয়, এটিকে আমরা বন্ধ্যাত্ব বলে থাকি। তো কখনো কখনো এই 1 বছরের জায়গাটা থেকে আমরা কিছু লিবারেল হই। যেমন ধরেন যে বন্ধ্যাত্বের সাথে বয়সের একটা সম্পর্ক আছে। যদি স্ত্রী সঙ্গিনীর বয়স বেশি হয়, বিশেষ করে 30-এর ঊর্ধ্বে হয়, বা পুরুষের শুক্রাণুতে বা স্ত্রীর অন্য কোনো বন্ধ্যাত্বের সাথে সম্পর্কিত রোগ থাকে, সে ধরনের ক্ষেত্রে আমরা 1 বছরের জায়গায় যদি 6 মাস এভাবে মেলামেশার পরও কনসিভ না হয়, সেক্ষেত্রে সেটিকেও আমরা বন্ধ্যাত্ব বলে থাকি। তাহলে আজকের টপিক ছিল যে পুরুষদের বন্ধ্যাত্ব আসলে কতটুকু, এটা নিয়ে। তাহলে আমরা যেহেতু বন্ধ্যাত্বের জন্য একটা দম্পতিকে দায়ী করছি, তার মানে স্বামী বা স্ত্রী কিংবা উভয় দায়ী হতে পারে বন্ধ্যাত্বের জন্য। তাহলে কে কতটুকু দায়ী? গবেষণায় দেখা গেছে যে নারীদের মধ্যে যে বিভিন্ন সমস্যা থাকে, সেগুলোর জন্য বন্ধ্যাত্ব হতে পারে প্রায় 40 থেকে 50 ভাগ। আবার শুধু পুরুষের সমস্যার কারণে বাচ্চা না হতে পারে বা বন্ধ্যাত্ব হতে পারে 20 থেকে 30 ভাগ। কিন্তু তার কোনো কারণ স্ত্রী বা স্বামী কারোর মধ্যে খুঁজে পাওয়া যায় না। এটাকে আমরা আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি বা ব্যাখ্যার অতীত বন্ধ্যাত্ব বলে থাকি। এ ধরনের ক্ষেত্রে কোনো কারণ নেই এটি বলা যাবে না, কারণ আছে, কিন্তু কারণটি হয়তো আমাদের নির্ণয় করতে সমস্যা হচ্ছে বা নির্ণয় করতে ব্যর্থ হচ্ছে, এটিকে বলা হয় আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি। তাহলে গড়পড়তায় প্রায় 40 থেকে 50 ভাগ বন্ধ্যাত্বের জন্য নারী সঙ্গিনী দায়ী হয়ে থাকেন, প্রায় 40 থেকে 50 ভাগ পুরুষ সঙ্গিনী দায়ী হয়ে থাকেন, আর 10% ক্ষেত্রে সেটা উভয়ের মধ্যে হতে পারে, 10% ক্ষেত্রে আনএক্সপ্লেইনড হতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে বন্ধ্যাত্বের জন্য পুরুষ সঙ্গীটি প্রায় 40 থেকে 50 ভাগ দায়ী। কিন্তু আমাদের সমাজের বাস্তব চিত্র হলো যে যখন কোন দম্পতির বাচ্চা হয় না, প্রথমেই স্ত্রী সঙ্গিনীটিকেই দায়ী করা হয় বা তাকেই দোষারোপ করা হয়। অনেক সময় দেখা যায় নানা ধরনের সামাজিক চাপ প্রয়োগ করা হয়। অনেক সময় দেখা যায় বিশেষ করে শাশুড়ি, ননদ, তাদের একটা ভাইটাল ভূমিকা থাকে যে ছেলেকে আবার বিয়ে দিতে হবে, বংশ রক্ষা হচ্ছে না। ওদিকে দেখা যায় যে পুরুষ সঙ্গীটির হয়তো শুক্রাণুই নেই। এখন কথা হলো যে এই যে বন্ধ্যাত্বের কারণগুলো, আজকে যেহেতু আমাদের পুরুষ সঙ্গী নিয়ে কথা, আমরা পুরুষদের কারণগুলো নিয়েই কথা বলবো, নাহলে সময় বেশি লেগে যাবে, কথা বেশি হয়ে যাবে। তাহলে এই যে পুরুষদের বন্ধ্যাত্ব, এটার কারণ আসলে কি, কেন? এই পুরুষদের বন্ধ্যাত্বকে আমরা যেভাবে
পাই যে রোগী হিসাবে যখন আমাদের কাছে আসে স্বামী স্ত্রী, আমরা বন্ধাত্ম বিশেষজ্ঞরা যখন রোগী দেখি আমরা আসলে দুইজনকে একসাথে দেখতে চাই, একসাথে দেখি, মানে একটা কাপড়কে দেখি রোগী হিসাবে, শুধু পুরুষ বা শুধু স্ত্রী এভাবে দেখতে চাই না। আমরা দুজনকেই একসাথে দেখি, তাদের সাথে কথা বলি, পরীক্ষা নিরীক্ষা করি, তাদের শারীরিক পরীক্ষা নিরীক্ষা করি, করে পরে যখন আমরা দেখি যে পুরুষ সঙ্গীটির মধ্যে কোনো সমস্যা পাওয়া যাচ্ছে, সেই সমস্যাটি কি, সাধারণত পুরুষদের কিছু ছোটখাটো পরীক্ষা ছাড়া মাত্র একটি পরীক্ষা আমরা করে থাকি, সেটি হলো বীর্যের পরীক্ষা। তো এই পরীক্ষায় যদি কোনো সমস্যা না পাওয়া যায় তাহলে আমরা সাধারণত আর কোনো পরীক্ষা নিরীক্ষা পুরুষদের ক্ষেত্রে করে থাকি না। তাহলে পুরুষরা যে বন্ধাত্ম নিয়ে আমাদের কাছে আসে, তার যদি আমরা বীর্য নিয়ে পরীক্ষা করি তাহলে আমরা কয়েকটি সমস্যা দেখতে পাই। একটি হলো যে বীর্যের মধ্যে শুক্রাণুর পরিমাণ কম থাকতে পারে। এটা একটা ইন্টারন্যাশনাল WHO এর একটা স্ট্যান্ডার্ড আছে যে বাচ্চা হওয়ার জন্য একজন পুরুষের বীর্যে কম করে হলেও 15 মিলিয়ন প্রতি মিলিলিটারে শুক্রাণু থাকতে হয়। যদি আর কম থাকে তাহলে বাচ্চা হতে সমস্যা হয়, এটাকে আমরা অলিগোস্পার্মিয়া বলে থাকি। এটা একটা পাই আমরা। আরেকটা হলো যে শুক্রাণুর পরিমাণ ঠিকই আছে, কিন্তু শুক্রাণু নড়াচড়া করতে পারছি না। সাধারণত বাচ্চা হওয়ার জন্য কি হয়, স্বামী স্ত্রী মেলামেশা করেন, বীর্যকে স্ত্রীর মাসিকের রাস্তার ভিতরে নির্গত হয়, ওখান থেকে শুক্রাণু অনেকটা সাঁতরে ডিম্বাণুর কাছে চলে যায় এবং শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে এমব্রায়োনিক হয়, তারপর বাচ্চা হয়। এই যে শুক্রাণুটি যে চলে যাওয়া, ডিম্বাণুকে খুঁজে বের করে তার কাছে চলে যাওয়া, এইটার জন্য এক ধরনের নড়াচড়া করতে হয় শুক্রাণুকে। শুক্রাণুর এই নড়াচড়া যদি কম থাকে, এইটি যদি নর্মালের চেয়ে কম থাকে তাহলে বাচ্চা হতে সমস্যা হয়, এটাকে বলা হয় অ্যাস্টেনোজোস্পার্মিয়া। আরেকটা হলো যে শুক্রাণুর যে গঠন, শারীরিক গঠন, এটি যদি অ্যাবনর্মাল থাকে তাহলেও বাচ্চা হতে অসুবিধা হয়। কখনো কখনো এই তিনটির যে কোনোটি থাকতে পারে, কখনো কখনো এই তিনটি একসাথেও থাকতে পারে। তাহলে পুরুষ সঙ্গীর সমস্যাটা আমরা বীর্যের পরীক্ষার মাধ্যমে এইভাবে পেয়ে থাকি। তাহলে এই যে শুক্রাণু তৈরি হওয়া, আপনারা জানেন যে এই শুক্রাণু কোথায় তৈরি হয়? শুক্রাণু তৈরি হয় অন্ডকোষে। তাহলে এই কারো কারো শুক্রাণু তৈরি হতেই সমস্যা হয়, কারো কারো শুক্রাণু তৈরি হয় কিন্তু শুক্রাণু দেখা যায় যে পথে, যে শুক্রাণু অন্ডকোষ থেকে মিলনের সময় যে বীজের মধ্যে বেরিয়ে আসা, এই পথে কোথাও বাধাগ্রস্ত হয়, যার ফলে শুক্রাণু বীজের মধ্যে কম থাকে বা থাকতে নাও পারে। একেবারে শুক্রাণু না থাকাটাকে আমরা বলি অ্যাজোস্পার্মিয়া। তাহলে এই কয়েকটা ভাবে পুরুষ বন্ধাত্মটা আমাদের কাছে আসে। একটা হলো অ্যাজোস্পার্মিয়া, কম মানে শুক্রাণু না থাকা। আরেকটা আছে যেটা হলো অ্যাসপার্মিয়া, সেটা হলো যে বীর্যটাই আসলো না, মেলামেশা করলো কিন্তু বীর্য বের হলো না, এটাকে বলে অ্যাসপার্মিয়া। এটা একটা হতে পারে। অ্যাজোস্পার্মিয়া হতে পারে, বীর্য শুক্রাণু কম থাকতে পারে বা অলিগোস্পার্মিয়া, নড়াচড়া খারাপ থাকতে পারে বা অ্যাস্টেনোজোস্পার্মিয়া, বা গঠন খারাপ থাকতে পারে, সেটাকে বলা হয় টেরাটোজোস্পার্মিয়া। তাহলে এই কতগুলো জিনিসের যেটা লক্ষণ, সেটা আমরা পরীক্ষা করে পাই, সাধারণত এমনিতে পাওয়া যায়। কখনো কখনো পুরুষ বন্ধাত্ম কোনো রকমের সমস্যা ছাড়াই হতে পারে, এর বাইরে আরো কিছু সমস্যা নিয়ে আসতে পারে, যেমন মেলামেশাই করতে পারছেন না কেউ কেউ, লিঙ্গের উত্থানজনিত সমস্যা, বা কখনো কখনো এটার জন্য সাধারণত বন্ধাত্ম হয় না কিন্তু এই অভিযোগটিও নিয়ে আসেন দম্পতি, সেটি হলো যে মেলামেশা খুব ক্ষণস্থায়ী, অল্প সময়, এটা একটা সমস্যা হতে পারে। তাহলে এই যে আমরা যে প্রবলেমগুলোর কথা বললাম, এগুলো সবগুলো যদি কোনোটা যদি সমস্যা হয় তাহলে বাচ্চা হতে সমস্যা পুরুষদের হতে পারে। তাহলে এই যে সমস্যা, শুক্রাণুর সমস্যা, মূল সমস্যা কোথায়? শুক্রাণুতে। আর এর সাথে আরো কিছু জিনিস আছে, যেমন ডায়াবেটিস থাকা,
প্রেশারের ওষুধ খাওয়া, কখনো কখনো মানে ভালো লাইফ লিড না করা, যেমন ধরেন খারাপ জায়গায় গিয়ে মেলামেশা করা, অতিরিক্ত ধূমপান করা, মদ্যপান করা, নেশা করা, বা এমন পরিবেশে কাজ করা যে পরিবেশে শুক্রাণু উৎপাদনের সমস্যা, অতিরিক্ত তাপমাত্রায় কাজ করা, দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করা, ডায়াবেটিস আনকন্ট্রোল থাকা, বা আরো কিছু জন্মগত ত্রুটি থাকা, যেমন যদি অন্ডকোষ অনেক সময় জন্মগত ভাবে মানে নির্দিষ্ট জায়গায় ফোটামের মধ্যে না থেকে উপরে থেকে যাওয়া, এটা সঠিক সময়ে অপারেশন করে ঠিক না করা, বা ভেরিকোসিল বলি আমরা, যেটা হলো যে অন্ডকোষের যে রক্ত নালীর যে সাপ্লাইটা থাকে, এটা যদি কোনো কারণে মোটা হয়ে যায়, এটাকে বলা হয় ভেরিকোসিল। এটার জন্য আপনার শুক্রাণু তৈরিতে সমস্যা হতে পারে। আরো কিছু জন্মগত ত্রুটি আছে, যেমন ক্রোমোজোমাল কিছু সমস্যা আছে, যেমন আমরা ওটাকে বলি ক্লিন ফিল্টার সিনড্রোম, বা আরো কিছু সমস্যা আছে, যেমন অন্ডকোষের শুক্রাণু তৈরি হলো, সেই শুক্রাণুটা যে একটা বাল্ব ডিফারেন্স, একটা নালীর মতো দুই পাশটা দুইটা থাকে এই দিক দিয়ে, এটা যদি কোনো কারণে না থাকে, এটাকে বলে কনজেনিটাল বাইলেটারাল অ্যাবসেন্স অফ বাল্ব ডিফারেন্স। এই যে সমস্যাগুলো যদি থাকে, তাহলে পুরুষদের বন্ধ্যাত্ব হতে পারে। তাহলে এই যে পুরুষদের বন্ধ্যাত্বের যে কারণটি, এটি নির্ণয় করতে হলে প্রথমেই আমাদের যে বললাম, যখন আমরা ইনফার্টিলিটির জন্য একটা দম্পতিকে পরীক্ষা নিরীক্ষা করি, তখন আমরা পুরুষের অন্তত একটা পরীক্ষা করি, সেটা হলো সিমেন অ্যানালাইসিস করি, বীর্যের পরীক্ষা করি। এই বীর্যের পরীক্ষায় যখন আমরা কোনো অ্যাবনরমালিটি পাই, তখন সেইটা অনুসারে ওই পুরুষ সঙ্গীটিকে আমরা শারীরিক কিছু পরীক্ষা নিরীক্ষা করি। সেটা হলো যে রোগীর প্রেশার ঠিক আছে কিনা, রোগীর শরীরের গঠন কেমন, রোগীর যে দাড়ি, তারপরে নিচে যে পিউবিক হেয়ার বলি, এগুলো ঠিক আছে কিনা, কোনো কারণে ব্রেস্ট বড় হয়ে আছে কিনা, বা গাইনোকমেশিয়া আছে কিনা, তার অন্ডকোষ সঠিক জায়গায় আছে কিনা, থাকলে এইটার গঠন কেমন, এটার সাইজ কতটুকু, এটার কনসিস্টেন্সি কেমন, এগুলো থেকে, বা তার যে এপিডিডাইমিস বলি আমরা, অন্ডকোষ থেকে বাইরে যে নলটা বেরিয়েছে ওইটা ফিল করা যায় কিনা, ফুল কিনা, তারপরে তার এই যে বাইলেটাল বাল্ব এটা পালপেবল কিনা, এগুলো দেখে আমরা অনেকটা ধারণা করতে পারি যে তার এটা কি ধরনের হতে পারে। এখন কথা হলো যে এই যে আমরা যে সমস্যাগুলো বললাম, এইগুলো থেকে যা ক্লু পাই, তারপরে আমরা আরো পরীক্ষা নিরীক্ষা করি। যখন আমরা খুব সিভিয়ার ফর্মে অলিগোস্পার্মিয়া মানে স্পার্ম কম পাই, তখন আমরা অনেক সময় তার হরমোন অ্যানালাইসিস করি, যেমন থাইরয়েড টেস্ট, প্রোলেকটিন, তারপরে শুক্রাণু তৈরিতে যে হরমোনগুলো দরকার হয়, টেস্টোস্টেরন, তারপরে ওইটাকে যারা কন্ট্রোল করে এফএসএস, অ্যালিস, এগুলো আমরা করে থাকি। এগুলো থেকে আমরা বুঝতে পারি যে শুক্রাণু তৈরিতে সমস্যা হচ্ছে নাকি পথে বাধাপ্রাপ্ত হচ্ছে। যদি শুক্রাণু তৈরিতেই সমস্যা হয় বা একেবারেই শুক্রাণু তৈরি হতে না পারে, এটাও আমরা পরীক্ষা নিরীক্ষা করে নির্ণয় করতে পারি। এটাকে বলা হয় টেস্টিকুলার ফেইলিউর। অনেকগুলো কারণে এটা হয়ে থাকে, যেমন কখনো যদি ক্যান্সারের জন্য কেমোথেরাপি পায়, রেডিওথেরাপি পায়, বা ছোটবেলায় চাপা ফুলে যাওয়া, সেই সাথে অন্ডকোষ ফুলে যাওয়া, বা ক্রোমোজোমাল আরো কিছু সমস্যা আছে, যেমন ক্লিন ফিল্টার সিনড্রোম। এই সমস্ত কারণে অন্ডকোষ একেবারেই শুক্রাণু তৈরির ক্ষমতা হারায় ফেলতে পারে। এটাকে বলা হয় টেস্টিকুলার ফেলিউর। এটাও আমরা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারি। আরেকটা হলো যে না, টেস্টিস ঠিক আছে, শুক্রাণু তৈরি হতে পারছে না, কারণ হরমোনাল ইমব্যালেন্সের কারণে, হরমোন কম থাকার কারণে। এগুলো আমরা হরমোন দিয়ে চিকিৎসা করতে পারি। আবার কতগুলো আছে যে না, শুক্রাণু তৈরি হতেই পারছে, কিন্তু পথে রাস্তা বন্ধ থাকার কারণে, অর্থাৎ যে নালীটা দিয়ে আসবে নালীটা বন্ধ হয়ে থাকার কারণে শুক্রাণু আসতে পারছে না। এইটাকে বলা হয় অবস্ট্রাকটিভ এজোস্পার্মিয়া। তো এই ধরনের ক্ষেত্রেও আমরা এটা নির্ণয় করতে পারি। এখন নির্ণয় করার পর আমাদের চিকিৎসা পদ্ধতিটি আসলে কি হবে? চিকিৎসা পদ্ধতি অনেকগুলো পদ্ধতি আছে, তার মধ্যে সবচেয়ে বড় যেটা, প্রথমেই যেটা করতে হবে, যদি এজোস্পার্মিয়া অর্থাৎ শুক্রাণু থাকে কিন্তু কম থাকে বা নড়াচড়া কম থাকে, এগুলোর ক্ষেত্রে যদি কোনো ঔষধ মেডিসিন সে খায় কিনা, নিয়মিত প্রেশারের ওষুধ বা সাইকোটিক ড্রাগ বা অ্যান্টিকনভালসিভ ড্রাগ, এগুলো যদি সে খায় যেটার জন্য শুক্রাণুর এই সমস্যা হতে পারে, সেইটা প্রথমেই বন্ধ করতে হবে। তারপরে সে কি এনভায়রনমেন্টে সে কাজ করে, সে যদি
অতিরিক্ত গরম জায়গায় থাকে বেশি সময়, তাহলে শুক্রাণু তৈরি হতে পারে, বা সবসময় সে টাইট আন্ডারওয়্যার বা জিন্স প্যান্ট এইসব পরে থাকে, এদের ক্ষেত্রে শুক্রাণু তৈরি হতে পারে। তারপরে যদি তার অন্য কোনো রোগ থাকে, যেমন ডায়াবেটিস থাকে, প্রেশার থাকে, তাহলে প্রেশারের যে ওষুধ ওটা প্রয়োজনে চেঞ্জ করে, ডায়াবেটিস কন্ট্রোল করে, এটাকে আমরা বলি। তার ওজন অনেক বেশি থাকলে ওজন কমাতে হবে, এইটাকে আমরা বলি যে লাইফস্টাইল মডিফিকেশন। এইটা খুবই গুরুত্বপূর্ণ। যদি লাইফস্টাইল মডিফিকেশন, তারপরে আমরা আরো কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট জাতীয় কিছু ওষুধ আমরা দিই, এতে দেখা যায় অনেকেরই শুক্রাণুর পরিমাণ বা নড়াচড়া এগুলো স্বাভাবিক হয়ে আসে। আসার পরে সে স্বাভাবিকভাবেই বাচ্চা নিতে পারে। কিন্তু যাদের এগুলো করেও যদি শুক্রাণুর পরিমাণ বা নড়াচড়া এগুলো স্বাভাবিক না হয়, বা এটা যদি একদম সিভিয়ার ফর্মে, আমরা 5 মিলিয়নের নিচে নামলে এটাকে সিভিয়ার ফর্ম বলি, যদি 10 মিলিয়নের নিচে নামে এটাকে আমরা মডারেট বলি, আর 10 এর বেশি থাকলে এটাকে আমরা 15 মধ্যে এটাকে আমরা মাইল্ড বলি। তো যদি সিভিয়ার ফর্ম হয়ে যায়, তাহলে অনেক সময় তার এই চিকিৎসার মাধ্যমে, এই যদি হরমোনাল ইমব্যালেন্স ছাড়া অন্য যে কারণেই হোক, চিকিৎসার মাধ্যমে বাচ্চা অনেক সময় নেওয়া সম্ভব হয় না। যদি দেখা যায় যে তার হরমোনাল ইমব্যালেন্সের কারণে শুক্রাণু তৈরি হতে সমস্যা হচ্ছে, তাহলে আমরা দীর্ঘদিন হরমোন চিকিৎসার মাধ্যমে শুক্রাণু তৈরি হতে আমরা তাকে সহযোগিতা করতে পারি। কিন্তু যদি দেখা যায় যে না, এত কিছুতেও হচ্ছে না, তাইলে তার জন্য অনেকগুলো চিকিৎসা পদ্ধতি আছে। তার মধ্যে একটা হলো IUI বলা হয়, ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন। ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন একটা প্রক্রিয়া, যেখানে কি করা হয়, যেখানে একাধারে স্ত্রীকে, মানে ফিমেল পার্টনারকে তার কোনো সমস্যা থাকলে ছাড়ানো হয়, তাকে ডিম বড় হওয়ার জন্য ওষুধ প্রয়োগ করা হয়, কখনো কখনো ইনজেকশন দেওয়া হয়। সেই ডিমকে আমরা মেপে মেপে, TDS করে মেপে মেপে দেখি যে কতটুকু বড় হলো। সেই ডিম যখন আমরা মনে করি যে এখন ফোটার সময় হয়েছে, তখন তাকে একটা ইনজেকশন প্রয়োগ করা হয় ডিম ফোটার জন্য। এবং ডিম ফোটার যেদিন সময় মনে হয়, তার আগে আমরা ওই কি করি, ওই ফিমেল সহ, পুরুষ পার্টনার সহ চলে আসতে বলি। আসলে ওই দিন আমরা ওই পুরুষ সঙ্গীর কাছ থেকে বীর্যটা কালেক্ট করে দিই, নিয়ে ওইটাকে আমরা মেশিনের মাধ্যমে, সেন্ট্রিফিউজ মেশিনের মাধ্যমে সেন্ট্রিফিউজ করে, কিছু মিডিয়া ব্যবহার করে শুক্রাণু বীর্যের অতিরিক্ত যে অপ্রয়োজনীয় জিনিস যেগুলো, সেগুলো ফেলে দিয়ে বীর্যটাকে ঘন করে সেইটাকে আমরা মাসিকের রাস্তা দিয়ে জরায়ুর ভিতরে প্রতিস্থাপিত করে দিই, দিয়ে আর কিছু ওষুধপত্র দিই। এটাকে বলা হয় IUI। এই পদ্ধতি এ ধরনের ক্ষেত্রে অনেকটাই কার্যকর। তারপর যাদের ধরেন যে একেবারে 1 মিলিয়ন 2 মিলিয়ন বা তার চেয়ে নিচে চলে যায় শুক্রাণুর সংখ্যা, বা কোনোভাবেই বাড়ানো যায় না, তাদের জন্য যে ট্রিটমেন্ট অপশন সেটা হলো IVF বা টেস্ট টিউব বেবি, যেটা আপনারা বলে থাকেন, ইন ভিট্রো ফার্টিলাইজেশন বা IVF পদ্ধতি। এই পদ্ধতিতেও বাচ্চা নেওয়া সম্ভব। এটি যদিও অনেক ব্যয়বহুল, তারপরেও আমাদের দেশেই এখন এটি অনেক জায়গায় এস্টাবলিশ হয়েছে, সরকারি পর্যায়েও এক জায়গায় আছে, এটি করা সম্ভব। টেস্ট টিউব প্রক্রিয়াটি হলো যে আমরা যে জিনিসটা বললাম, যে বীর্যটি কালেক্ট করে আমরা নিয়ে স্ত্রীর জ্বরের ভিতরে মেশিনে গরম করে জ্বরের ভিতরে দিয়ে দিই। টেস্ট টিউবে যেটি করা হয়, অন্য সবকিছু ঠিকঠাক আগের মতোই করা হয়, কিন্তু বীর্যটি নিয়ে এইটাকে মেশিনে গণ করে এইটা স্ত্রীর সঙ্গীর জ্বরের ভিতরে দেওয়া হয় না। এটি একটি, আমরা টেস্ট টিউব বলি, কিন্তু আসলে একটি ডিশে রেখে মিডিয়া দিয়ে ওইটাকে বাইরে আসলে ফার্টিলাইজেশন যেটা, সেটা করানো হয়। করে যখন এটা অ্যামরাইজিত হয়, সেইটা আবার জ্বরের ভিতরে দিয়ে দেওয়া হয়। এটা হলো টেস্ট টিউব প্রক্রিয়া। আর যাদের একেবারেই কোনোভাবে শুক্রাণু পাওয়া সম্ভব হয় না, যেমন অবস্ট্রাকটিভ এজোস্পার্মিয়া, কোনোভাবেই আমরা শুক্রাণু পাচ্ছি না, তাদের ক্ষেত্রে কিছু মাইক্রো সার্জারি করে শুক্রাণু কালেক্ট করা যায়। অন্ডকোষ থেকে বা এপিডিডাইমিস থেকে শুক্রাণু কালেক্ট করে নিয়ে আসা যায়, নিয়ে এসে সেই শুক্রাণু দিয়ে টেস্ট টিউব, যেটা IVF ইক্সি মানে হলো আগে টেস্ট টিউব যা বললাম, তার সাথে এই শুক্রাণু একটা ডিম্বাণুর ভিতরে ইনজেকশনের মাধ্যমে ঢুকিয়ে দেওয়া হবে আন্ডার মাইক্রোস্কোপ, এটাকে বলা হয় ইক্সি। এটার মাধ্যমেও বাচ্চা নেওয়া সম্ভব। তো আর যাদের একেবারে মাইক্রো সার্জারি করেও কোনো শুক্রাণু পাওয়া যাবে না, তাদের জন্য আসলে, আর যদি হরমোনাল ইমব্যালেন্স থাকে, দীর্ঘদিন হরমোন চিকিৎসা করে
আবার যদি শুক্রাণু পাওয়া যায় তাহলে IVF সেটা করা যাবে। আর যাদের একেবারে টেস্টিকুলার ফেলিওর এবং মাইক্রো সার্জারি মাইক্রোটিসি করেও শুক্রাণু পাওয়া গেল না, তাদের জন্য আসলে শুক্রাণু, অন্যের শুক্রাণু দিয়ে, যেটা আমাদের দেশে সম্ভব না, আমাদের আইন এবং ধর্ম কোনোটাই এটাকে পারমিট করে না, কিন্তু বিদেশে এই চিকিৎসাটি সম্ভব। আর ফাইনালি যদি এটাও সম্ভব না হয়, এটা ব্যয়বহুল, অনেকের পক্ষে ব্যয় নির্বাহ করা সম্ভব হয় না, তাদের ক্ষেত্রে একমাত্র অপশন থাকলো দত্তক নেওয়া বা অ্যাডপশন। এই হলো মোটামুটি একটা পুরুষ বন্ধাত্ব নিয়ে কথাবার্তা। সংক্ষেপে বলতে গেলে এইটুকুই। তবে আমরা যে মেসেজটা এই সেমিনারের মাধ্যমে দিতে চাই সেটা হলো যে আজকে থেকে 10-20 বছর আগে, 30 বছর, আমরা যখন ছোট ছিলাম তখন পুরুষ বন্ধাত্ব নামে একটা জিনিস আছে, এটাই আমাদের জানা ছিল না। আমাদের ধারণাই ছিল বাজা, মেয়ে বাজা, ওর মুখ দেখলে অকল্যাণ হবে, মানে মেয়েটাই কোনো না কোনো ভাবে দায়ী। তো আমরা সেটা থেকে বেরিয়ে আসতে পেরেছি। আজকাল অনেকটাই জনসচেতনতা বেড়েছে। এই সেমিনারটি করার উদ্দেশ্য সেই ধরনের সচেতনতা বাড়ানো, যে না শুধু নারীরাই দায়ী না, পুরুষদের কারণেও বন্ধাত্ব হতে পারে এবং সেগুলো চিকিৎসা করে বাচ্চা নেওয়া সম্ভব। আমার মনে হয় যে এর বাইরে আর শর্টে বলার কিছু নেই। আমি মনে করি যে আপনারা কথাগুলো শুনেছেন এবং উপভোগ করেছেন। আপনারা এখানে কষ্ট করে এই সেমিনারে অংশগ্রহণ করেছেন। আর লং লাইফ কর্তৃপক্ষ এটির আয়োজন করেছে এবং আমাকে এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলার সুযোগ করে দিয়েছে। সেই জন্য আপনাদেরকে এবং লং লাইফ কর্তৃপক্ষকে সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম। এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সরাসরি করতে পারেন।